রোডেই থাকো। তবে আর বেশি দেরি নেই আদিত্য, খুব তাড়াতাড়ি তোমার চোখ খুলবে। ধানসিঁড়ি এনাফ। তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে গেছো, আমার মাকে পছন্দ করো না, পাবলিকলি আমাদের পরিবারের এগেনস্টে গেছো। আমি কিন্তু এত কিছুর পরেও কিচ্ছু বলিনি ধানসিঁড়ি, কিন্তু তুমি এখন যেটা করছো সেটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমরা সবাই একসঙ্গে বাবাকে নার্সিংহোমে অ্যাডমিট করলাম, এমনকি ডাক্তারও এতটাই ভয় পেয়ে গেছিলেন, উনি বললেন যে বাবার নাকি বাঁচার আশা কম। তাহলে তাহলে এই সব কিছু মিথ্যা হয়ে গেল। আদিত্য, প্লিজ কাম ডাউন। আদিত্য, আদিত্য, তুমি যে দুনিয়াটায় বাস করছো সেই দুনিয়াটা তোমার মায়ের ক্রিয়েট করা। তুমি যা বুঝছো, যা দেখছো, সবটা তোমার মা তোমাকে দেখাচ্ছে। ইউ আর আ গুড সন, আদিত্য। I know you love your mom, you respect your parents, and we all respect that. ভালো ছেলে তুমি, কিন্তু এতটা ভালো হওয়া ভালো না যে চোখের সামনে হতে থাকা অন্যায়গুলো তুমি দেখতে পাবে না। You know, স্যার, একটু পরেই তো পুরো দুনিয়া জানতে পারবে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কে ঠিক আর কে ভুল। এবার তো আমরা খালি হাতে আসিনি, প্রমাণ নিয়ে এসেছি। শুধু কাকা বাবু আর ম্যাডামকে একটু সময় দিচ্ছি, ঠিক সময় গিয়ে ঢুকবো। নাটক এখনো অনেক বাকি, ওনার গোপন রাখা সব রহস্যগুলো একে একে বেরিয়ে আসবে। আদিত্যদা, দরজাটা খুলতে বলো তুমি ম্যাডামকে। আমরা এমন একটা রহস্য ফাঁস করব আজকে, যার জন্য ম্যাডামও তৈরি নয়। তুমি না বাড়তে বাড়তে নিজের চরম সীমায় পৌঁছে গেছো। আমাদের পরিবারের সব বিষয়ে তুমি ঢুকছো কেন? এই অধিকার তোমায় কে দিয়েছে? আচ্ছা ইন্দ্র, একদিন যদি প্রমাণ হয়ে যায় যে ফুলকির সত্যি এই পরিবারের উপর অধিকার আছে, তখন কি করবে তুমি? মুখ লুকিয়ে পালাবে তো? আদিত্য, দরজাটা খুলতে বলো। নাও দিস ইজ সিরিয়াস আদিত্য। এবার কাকা বাবু আর ছোট রানীমার দরজাটা খোলা উচিত। অনেক কথা বলার আছে আমাদের সবার সামনে। আদিত্য, কাকা বাবুর কিচ্ছু হয়নি, উনি সম্পূর্ণ সুস্থ আছে। উনি জোর দিয়েছেন বলেই ওনাকে হুইল চেয়ারে করে আনা হয়েছে এই বাড়িতে। ডিএনএ টেস্ট অ্যাভয়েড করার জন্য ছোট রানীমা যে নাটকটা করেছেন, কাকাবাবু চাননি সেটা সবার সামনে প্রকাশ করতে। যে কৌশলটা ছোট রানীমা অবলম্বন করেছেন সেটা অত্যন্ত জঘন্য। খুলতে বলো দরজাটা। না, কেউ যাবে না, নক করা যাবে না। আমার মা আমাকে বলেছে পাহারা দিতে। কিসের এত ভয় বলো তো তোমাদের ইন্দ্র? এত গলার জোর বাড়লো কি করে তুমি বুঝতে পারছি না। তোমার বিরুদ্ধে একটা খুনের অভিযোগ আছে, সেটা ভুলে গেছো তুমি? সেই কেস কিন্তু এখনো ক্লোজ হয়নি। আমি আমার প্রভাব খাটিয়ে সমস্ত রকম আইনি ঝামেলা থেকে তোমায় দূরে রেখেছি। তারপরে এত বড় আসপর্দা হয় কি করে তোমার? এ তো মহা জুলুমবাজি স্যার, আর সহ্য হচ্ছে না। এবার আপনি দরজা খোলার ব্যবস্থা করুন। সরি আদিত্য, ফাইনালি আমাকে আমার টেকনিকটা ইউজ করতেই হচ্ছে, বাট আমি চাইনি প্রসেসটা অ্যাপ্লাই করতে। আই এম সরি। চিনতে পারছো লোকটাকে? একটা সময় আমাদের রাধুনী ছিল। যাকে এক চড় মেরে আমি খুন করেছিলাম। আর সেই খুনের সাজার ভয় দেখিয়ে তুমি আমাকে তোমার হাতের মুঠোয় রেখেছিলে। আর সেই ভয়ে আমি তোমার কথায় ওঠা বসা করতাম। কি হলো ম্যাডাম? আরে বাবা, আপনি কিছু না বললে তো মানায় না আপনাকে, সেটা কিছু বলুন।
এক মিনিট। আচ্ছা, আমাকে কেউ স্পষ্ট করে বলবে যে এখানে ঠিক কি ঘটনা ঘটছে? মা, আমি তো কিছু বুঝতে পারছি না, মানে এখানে কি হচ্ছেটা কি? ইনি কে মা? হু ইজ হি? ওনার নাম মিহির। একসময় উনি চৌধুরী মহলের কুক ছিলেন। খুব ভালো রান্না করতেন উনি। একদিন এই লোকটা জঘন্য রান্না করে, আমি বলার পরেও আমার মুখে মুখে তর্ক করে, বলে যে না রান্না তো ভালো হয়েছে। আমার মাথা গরম হয়ে যায়, আমি সপাটে এক চড় মারি। আর সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর আমাদের ডাক্তার এসে ওকে পরীক্ষা করে দেখে বলে যে ও মারা গেছে। মারা গেছে, কোনো পালস নেই, বেকায়দায় লেগেছে মনে হয়। এ তো পুলিশ কেস হয়ে যাবে। কিন্তু এই মিহির বাবু রাধুনি হওয়ার আগে খেলা দেখাতেন, নিঃশ্বাস বন্ধ করে মরা সেজে থাকার খেলা। এই রাজমহলেই দেখাতেন। টগর কুমার বলে একজন আছেন, তার একটা দল আছে, তারা এখনো এই খেলাই দেখায়।